সার্ফেক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ইন্দ্রাণী। গ্রুপ পর্বের 2 রাউন্ড শেষে বিশ্বকাপের নকআউটে কোন দলগুলো খেলবে তা এখন দিনকে দিন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারা উঠছে নকআউটে, কারা বিদায় নিয়েছে আর কারা এখনো শেষ ম্যাচের অপেক্ষায়, সব মিলিয়ে প্রত্যেকটা গ্রুপে জমে উঠেছে হিসাব নিকাশ। মেক্সিকো, ইউএসএ, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়া এরই মধ্যে নিজেদের অবস্থান শক্ত করেছে। পক্ষান্তরে হাইতি, তুরস্ক, টিউনিশিয়া, জর্ডান, পানামার বিদায় হয়েছে নিশ্চিত। দর্শক, আজকে খুবই দারুণ একটা দিন। আজকে লায়নেল মেসির জন্মদিন, আর গত রাতে রোনালদো কিন্তু লিখেছে নতুন এক ইতিহাস। প্রথম খেলোয়াড় হিসেবে 6 বিশ্বকাপে গোল। তাই আজকের ডি বক্সে থাকছে রোনালদোর রেকর্ড, ইংল্যান্ড ঘানার ড্র, ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার জয়। গ্রুপ পর্বের সমীকরণ, আজকের মোমেন্ট অফ দ্য ডে, সার্ফেক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা ইম্পর্টেন্ট ম্যাচগুলোর প্রিভিউ। আজকে আমাদের সাথে আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির এবং মাহবুব হোসেন রক্সি। দুজনকেই ওয়েলকাম করছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। পর্তুগালের ম্যাচটা দিয়ে শুরু করতে চাই ভাইয়া আপনাকে দিয়ে, বিকজ সামহাও পর্তুগালের জার্সির সাথে আপনার আজকের ড্রেসের একটা অদ্ভুত মিল রয়েছে। আমি পর্তুগাল দিয়ে শুরু করতে চাই, কতটা এনজয় করলেন এবং ঠিক এই সময়টায় CR7 এর কামব্যাক কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো দলের জন্য? খেলার যে খেলোয়াড়, সে আসলে ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার, মেসির সাথে সমতুল্য করলে একই সাথে তার আবির্ভাব ঘটে এবং ইউরোপিয়ানের টপ লেভেলে যে ঘটনাগুলি ঘটে গেছে, সে রিয়াল মাদ্রিদে খেলতো আর মেসি খেলতো বার্সেলোনায়। আর মেসি যদি 2 গোল করতো, রোনাল্ডো করতো 3 গোল। তো সেই জায়গায় যে আমরা চিন্তা করি এইবারের ওয়ার্ল্ড কাপ 48টা দেশ নিয়ে ওয়ার্ল্ড কাপ, এবং সেখানে প্রথম ম্যাচে রোনাল্ডো গোল পায়নি, তার টিমকে সাফার করেছে। সেই জায়গায় সে গোল করার পরে স্টেটমেন্টে এবং তার সাক্ষাৎকারে বলছিল, আই অ্যাম ব্যাক, উই আর ব্যাক। আমি এসেছি এবং আমরা ফিরে এসেছি, এবং আসলে এইভাবেই ফিরে আসতে হয়। এবং এটা বড় মাপের প্লেয়ার, তার খেলার মধ্যে তার নৈপুণ্যতা এবং সেই ছাপ প্রমাণ করেছে যে আমি আবার আসছি এবং তোমাদের জন্য আমার সামনে অনেক কিছু রয়ে গেছে। এবং রোনাল্ডো গোল পাওয়ার পিছনে যে বড় অবদান এবং টিম কম্বিনেশন, যে লিডারশিপ, ক্যাপ্টেন অ্যাজ এ টিমের, যে এর আগের ম্যাচে যেটাকে বলা হয়েছিল সব দোষ তার উপরে আসলে অ্যাজ এ ফুটবলার একজন প্লেয়ার কখনো একটা টিমের দোষে বা ভাগিদার হতে পারে না। ফুটবল ইজ এ টোটাল গেম। আমরা সবাই মিলে যখন খেলি, এটা ফ্যামিলি ওয়ার্কের মতো, এবং এই দায়িত্ব সবাইকে নিতে হয়। তো এই কম্বিনেশন এবং এত সমালোচনা হয়েছে, সেটাই কিন্তু ওদের হিতে বিপরীত এবং অনেক চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। এটা আসলে একটা টিমের জন্য বড় উদাহরণ হতে পারে। এবং দেখা গেছে যে এর আগে স্পেন যখন চ্যাম্পিয়ন হয়, প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের সাথে হারে, তাদেরকেও বলা হয়েছিল। লাস্ট আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয় 2022-এ কাতারে সৌদির সাথে হেরেছিল, তখনও এইভাবে অনেক বেশি সমালোচনা হয়েছিল। তো মেসি পরে এখন রোনাল্ডো, সেও কিন্তু তার 2 গোল এবং কালকের যে ম্যাচ ছিল সে হ্যাট্রিকও করতে পারতো, এবং সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে সে আবার সেখানে প্রমাণ করেছে, এবং হ্যাট্রিক হলে সেটাও আর রেকর্ডে থাকতো। আরেকটা রেকর্ড যে করেছে, 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং 6 ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটাতেই তার গোল আছে। তো এইভাবেই আসলে বড় প্লেয়াররা তাদেরকে এভাবেই প্রেজেন্ট করে এবং তার টিমের জন্য তারা এইভাবেই খেলে। নিশ্চয়ই। এই যে ভাইয়া সাবির ভাই, 41 বছর বয়স রোনালদোর এই পারফরমেন্স আপনি কিভাবে দেখছেন? আর রেকর্ডের কথা তো ভাইয়া বলেই দিয়েছেন যে টানা 6টা ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপেই তিনি গোল করেছেন। এইটা হলো ডিসিপ্লিন। আজকে রোনালদো, মেসি যে অবস্থায় আছে, তারা দুজনেই কিন্তু সাংঘাতিক ডিসিপ্লিন মেনে করে চলে, এবং তারা কিন্তু ফুটবলের জন্য তাদের যা করার দরকার, ত্যাগ করার দরকার, সেই ত্যাগগুলি কিন্তু তারা করে তাদের লাইফ স্টাইলে। তো সেই কারণে কিন্তু তাদের পারফরমেন্স এই পর্যন্ত 42 বছর বয়সেও কিন্তু সে কিন্তু 6টা ওয়ার্ল্ড কাপ খেলছে। মেসি হচ্ছে 39 বছর বয়স, আজকে তার বার্থডে, তো সে খেলছে। তো দুজনের পারফরমেন্স 2 রকম। মেসি একরকম ফুটবলার, রোনালদো একরকম ফুটবলার। রোনালদোর ডিবক্সে হি ইজ এ ভেরি ডেঞ্জারাস, আর মেসি হইল টোটাল মাঠে সে ইজ ডেঞ্জারাস। হি ইজ ক্রিয়েটার। বলটা কীভাবে মেক করতে হবে, গোল কীভাবে মেক করতে হবে, সেই মেকিং করার জন্য ক্যাপাসিটি মেসির আছে। এবং রোনালদো কিছু আগে ছিল, যেহেতু ও অ্যাজ এ ফিক্সড স্ট্রাইকার, সেই হিসাবে সে রোনালদো মাঝে মধ্যে উইংও খেলেছে, আবার স্ট্রাইকিং পজিশনে খেলেছে। আর মেসি কিন্তু একটা জায়গায় খেলে, সে রাইট উইং, লেফট উইং, মিডফিল্ডে খেলে যে কোনো সময় স্ট্রাইকিং যে গোল করে, এটা প্লে মেকার। তো এই দুইটার ভিতরে ডিফারেন্স আছে। তো দুইটাই ওয়ার্ল্ডের, তারা দুজনই অনেক বছর যাবত মানে ফাইটিং করে আসছে কে ব্যালেন্ডর প্রতি বছর পাবে, এটা কিন্তু তাদের ভিতরে ফাইট চলছিল। এবং ওয়ার্ল্ড কাপেও কিন্তু এই ফাইটটা এসছে, যেহেতু মেসি অলরেডি 5টা গোল করেছে, রোনালদো একটা গোল করে নাই। তো রোনালদো কালকে বিশাল বড় সুযোগ ছিল হ্যাট্রিক করার। সে হ্যাট্রিকটা যদি করতো, মানে অ্যাকচুয়ালি
যারা সাপোর্টার তারা খুব খুশি হতো যে এবং সে যে আমরা দলে মানে খারাপ হোক। পাশাপাশি যে যদি দুটো ম্যাচ ফেলি আমাদের যেমন আর্জেন্টিনার প্রিভিয়াস ম্যাচে মেসি প্রথম পেনাল্টিটা মিস করেছেন, এখানে রোনালদো একটা শট মিস করেছেন, বাট পয়েন্ট তালিকার আমরা যদি কথা বলি সেখানে কিন্তু পর্তুগাল জাস্ট 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, 4 পয়েন্ট নিয়ে দুঃখিত দ্বিতীয় অবস্থানে রয়েছে, এবং অপরদিকে কলম্বিয়া কিন্তু 6 পয়েন্ট নিয়ে নাম্বার 1 এ রয়েছে। সো অলরেডি কোয়ালিফাই করেছে, তবে শেষ ম্যাচের জন্য অপেক্ষা কিন্তু আমাদের স্টিল করতে হবে। আর ডিআর কঙ্গোর বিপক্ষে সমালোচনার পরে এই এটা কতটা, এটা অবশ্যই একটা কড়া জবাব, কি বলবেন রোনালদোর? অবভিয়াসলি একটা টিম যখন প্রথম ম্যাচ ভালো শুরু করতে পারে না, এবং এইবারের টিমকে যদি বলা হয় পর্তুগাল টিম সবচেয়ে বেস্ট টিম নিয়ে আসছে, ওদের যে ক্লাব লেভেলে যে ফুটবলার আছে এবং তারা লাস্ট চ্যাম্পিয়নশিপে যে পিএসজিতে খেলে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার যদি ধরা হয় তাদের মধ্যে সেখানে আছে ভিতিনিয়া, জোনাভাস এবং হলো ব্রুনো ফার্নান্ডেজ এবং দি সিলভা। তো এই চারজনে দুজন ইউরোপে, একজন ম্যান সিটি ম্যান ইউতে খেলে আর দুজন পিএসজিতে খেলে, এবং উইং ফুল ব্যাক যদি আমরা চিন্তা করি দুনিয়ার মান্ডি আছে এবং হলো দিয়াস আছে, রুবেন দিয়াস কালকে শুরু করেছিল। তো সবগুলি প্লেয়ারই আসলে ওয়ার্ল্ড ক্লাস এবং ক্লাসিক্যাল প্লেয়ার। এবং উপরে আপনারা যদি আরও চিন্তা করেন রোনাল্ডোর সাথে এক সাইডে বেনতে খেলেছে, আবার কালকে জো ফেলিক্সকে খেলিয়েছে রোমেরো নামে, এই লিও রোমেরো। তো ওদের প্লেয়ারের ডেপথ এবং টিমের যে স্ট্যান্ডিং এবং চেঞ্জিং প্লেয়ার এটা আসলে অনেক বেশি, অনেক একদম, টিমেরই একদম। নেই, যার জন্য এই টিমকে নিয়ে অনেক বেশি আশা করা হয়। তো আপনি প্রথম ম্যাচে এরকম ধাক্কা খেলে এটা সবাই বেশি লিখবে। এবং কঙ্গো যার সাথে খেলেছে তারা হলো এইবারই প্রথম ওয়ার্ল্ড কাপে প্রথম আসছে, খেলছে। এবং তাদের ফুটবলকেও ক্রেডিট দিতে হবে, শুধু ছোট বলা যাবে না। ওয়ার্ল্ড কাপে যারাই আসছে তা আসলে তাদের কোয়ালিটি দিয়েই এখানে আসছে, Exactly. এবং সেই চ্যালেঞ্জটা তারা ছুড়ে দেয়। বড় টিমের এগেনস্টে প্ল্যান করা হয়, কোচরা অনেক বেশি চিন্তা ভাবনা করে ওখানে ডেঞ্জার প্লেয়ারকে, কি প্লেয়ারকে কাকে আটকাতে হবে, কি করতে হবে, একদম, একদম। সেখানে তারা সাকসেস হয়েছে। এবং কালকে পর্তুগালের অন্যান্য প্লেয়াররাও দারুণ সুযোগ পেয়েছে, কাজে লেগেছে। আমরা যদি রাফায়েলের কথা বলি, নুনো মেন্দেসের কথা বলি, এবং উজবেকিস্তানের যদিও শুরুতে একটা গোল গোল হয়েছে। ফাউলের কারণে আসলে সেটা হ্যাঁ, বাতিল ওটা হয়। দুর্দান্ত গোল হয়েছিল, এটা দুর্দান্ত একটা গোল ছিল, but অফসাইড, এখন পরবর্তীতে আসলে আত্মঘাতী একটা গোল, সেটা কিন্তু আসলে হ্যাঁ ওইটারও টাচ ছিল পর্তুগালকে। আসলে রোনাল্ডো ওই ক্ল্যামজি এবং ক্লাসে যখন ফ্রি কিক কর্নার কিক করা হয়, পরে লাস্ট মোমেন্টে যে টাচটা হয়েছে সেটা নিজস্ব প্লেয়ারের হাঁটুতে লেগে হাঁটুতে ভিতরে লেগে চলে গেছে। যায়, এই জন্য এটা ওন গোল হিসাবে ধরা হয় এটা। এবং এবারও ওয়ার্ল্ড কাপে ওন গোলও কিন্তু হাইয়েস্ট বেশি গোল হয়েছে, এবং 65% গোল হচ্ছে ওন গোলের এবার ওয়ার্ল্ড কাপের রেকর্ড এবার আছে। মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রচুর ড্র হচ্ছে, গোলকিপাররা দুর্দান্তভাবে সেভ করছেন একের পর এক। আর আসলে মানে নতুন দলগুলো এতটা ভালো খেলছে। আমি এবার একটু পরের ম্যাচে আসতে চাই সাবির ভাই, ইংল্যান্ড এবং ঘানা। ইংল্যান্ডকে আসলে প্রত্যেকবারই বলা হয় যে মেবি এবার তারা শিরোপার দাবিদার, কিন্তু সামহাও আমরা হতাশ হই নাকি আমাদের অ্যানাদার দলটা বেশি ভালো খেলে ফেলে। আমরা যদি দেখি যে ইংল্যান্ড কিন্তু পয়েন্ট টেবিলে তাদের গ্রুপে শীর্ষে রয়েছে 4 পয়েন্ট নিয়ে, এবং একইভাবে গোল ব্যবধানের কারণে একই পয়েন্ট থাকা সত্ত্বেও ঘানা রয়েছে নাম্বার 2-তে। সো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কালকে, আমরা দেখেছি 0-0-তে ড্র হয়েছে। এটা মানে কতটা মানে হতাশাজনক হলো। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আসলে আমি একটা জিনিস বলবো, সবসময় আমি 6-6-এর পরে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে সবসময় কিন্তু ইংল্যান্ড হট ফেভারিট টিম হয়ে আসছে। অলওয়েজ। তো দেখা গিয়েছে যে গ্রুপ ম্যাচে তারা কোনোভাবে পার হয়ে গেছে, দেখা যায় যখন যারা Knockout এ। নকআউট সিস্টেম, তখন তারা বাদ পড়ে যায় বিভিন্ন সময় যে। তো আমার কাছে মনে হয় গত বছর থেকেও এই টিমটা আমার কাছে ভালো মনে হচ্ছে তাদের খেলা, যদিও খেলা ড্র হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। ওরা হয়তোবা সামনে খেলাগুলি সেকেন্ড রাউন্ডে যাবে। এখন এই ইকুয়েশনটা বড় ব্যাপার, যে কার সাথে কার পড়বে। এটা সেক্ষেত্রে যদি ইংল্যান্ডের আসলে আক্রমণ ভাগ কতটা শক্তিশালী বলে মনে হলো, নাকি আবার ওদের রিথিং করার একটা জায়গা আছে কালকে দেখার পরে? না, এটা ইংল্যান্ডের মানে রক্ষণ মানে অ্যাটাকিং সাইড অনেক ভালো, কিন্তু কালকে আমার কাছে আমি আর রক্সি মানে এই Off the record এ কথা আলাপ করছিলাম যে ওরা উইংটাকে প্রপার ইউটিলাইজ করে নেই। কারণ ওদের যে স্ট্রাইকার আছে, তো স্ট্রাইকার হাইটগুলি সব দুইটাই হ্যারিকেন আর বেলিংহাম দুজনেই কিন্তু হাইটের ভালো স্ট্রাইকার। তো ওরা যদি ক্রসিংটা ভালো মতো করতে পারে তাহলে গোল কিন্তু ইজি হিসেবে পাইতো। সেটা এখানে আমার কাছে মনে হচ্ছে, ওর সাথে আমি আর কথা বলছি মিস্টেক কি দুর্দান্ত শুরু ছিল, আবার একটা গোল মিস করে ফেললো। এখন আমি যেটা সাবিরের সাথে একমত যাই, আপনি যে ব্যাখ্যাটা চেয়েছেন সেটা হলো ইংল্যান্ড টিমের যে প্রসেস, এবং তাদের কোচ হলো থমাস তুকাল। সে লাস্ট ইংল্যান্ডে 6 বছর ধরে চেলসি এবং দুইটা টিমে কাজ করে আসছে, এবং তার ফিলোসফি
ফিলোসফি জার্মান এবং ইংল্যান্ডকে সংমিশ্রণ করে এই খেলা। তো জার্মান টিমের এই জিনিসগুলি ক্রসিংটা কম থাকে, পেনিট্রেশন এবং বিটিং উইদাউট বল ইন বিটুইন কাটব্যাক এবং সেটব্যাক খেলে, সেটাই বেশি খেলছিল। এখন ওখানে যদি খেলতে হয় ওখানে নাম্বারের অফ প্লেয়ার যেটা নাম্বার 10 বেলিংহাম খেলছিল, ক্রিয়েটিভিটি কম। এখন ঘানা যেটা খেলতেছে, ঘানা বলেছে আমাদের এখানে টার্গেট হলো ওখানে কে আছে দরকার নেই, আমি লো ব্লক ডিফেন্ডিং সেফ, এটা হলো বক্সের মধ্যে আমরা সবসময় 10 জন প্লেয়ার, ওরা আসলো কি আসলো আমরা সুযোগ দেব না। সেই জন্যই 27 বার ওরা অন টার্গেট, 27 বার ওরা অ্যাটাকিং জোনে যাওয়ার পরে মাত্র 3টা বল তারা টার্গেটে মারতে পারছে। তো এটা নট এনাফ ফর ফুটবল, এবং ঘানার কোচকে সাকসেস দিতে হবে। তো প্ল্যানিং অনুযায়ী তারা ওইখানে গেছে, এবং লাস্ট ম্যাচ তারা যাদের সাথে খেলবে সেখানে ঘানার অ্যাডভান্টেজ আছে যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার, যেহেতু 4 আছে। এক্স্যাক্টলি, তবে মানে ঘানার রক্ষণ ভাগও কিন্তু অনেকটা শক্তিশালী, এবং গোলকিপারকে বললাম না, ক্রেডিট দিতে হবে, যারা এত ম্যাচিউরড একটা টিম বড়, এখানে আপনার বেলিংহাম এবং হ্যারিকেনের মতো প্লেয়ার, সাথে মুকেদো এবং ওই সাইডে ফ্রোডন ড্রন খেলছিল, যে উইং থেকে যে ভিতর দিকে আসার পর চেঞ্জটা করে ভিতর দিকে খেলার জন্য যে সুযোগ, তারা সেই জায়গায় সবসময় ব্লক করেছিল এবং লো ব্লকে তারা সাকসেস হয়েছে। এটা ঘানাকেই বেশি ক্রেডিট দিতে হবে ইংল্যান্ডের চেয়ে, এবং ইংল্যান্ডের কোচকে এখানে শেখার ব্যাপার আছে যে গ্রুপ পর্যায়ে যত মিস্টেক হোক, আমরা যদি চাই চ্যাম্পিয়ন হতে সবাইকে হারাতে হবে, ম্যাচ জিততে হলে কি করতে হয় তার নেক্সট প্ল্যানিংয়ে তাকে আনতে হবে, এবং সেই হিসাবে তার এখন প্ল্যান 2 এবং প্ল্যান 3ও থাকতে পারে। না, আমার কাছে মনে হয় কি রক্সি, আমার কাছে মনে হয় যে যখন তারা খেলছে, ঘানাকে খেলতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত ছিল। স্পেস যদি তাদেরকে ক্রিয়েট করে, আমরা যদি হাফ মাঠে খেলি, তাহলে 11-22 জন আমরা হাফ মাঠে, তার ব্লকিং জায়গাটা খুব কঠিন হয়ে যায়। এটাকে ইনভাইটেশন টিম বলে, হ্যাঁ, আমার জন্য খেলবো, বল দিয়ে দেবো, আসবে, উঠে আনবো, আনার পরে পিছনে নাম্বার অফ স্পেস তৈরি করব। যেমন আর্জেন্টিনা কিন্তু সেইটা ভুল করে, হ্যাঁ, সেকেন্ড ম্যাচে অনেক বেশি নিজেদের মধ্যে খেলে জায়গা তৈরি করছে, তখন মেসি যে ওই স্পেস তৈরি হচ্ছে, তখন এখানে লোড করা হয় একদিকে, আন্ডার অফ লোড অপোসাইডে যে তখন স্পেস তৈরি করে। এবার ছোট করে একটু আসতে চাই ক্রোয়েশিয়া এবং পানামার খেলাতে। এই গ্রুপের ওয়ান অফ দা কি বলবো, ক্রোয়েশিয়া 3 পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলেও কিন্তু তাদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, এবং পাশাপাশি আমরা যদি দেখি কলম্বিয়া এবং ডিআর কঙ্গোর ম্যাচ, কলম্বিয়া 1-0-তে ডিআর কঙ্গোকে হারিয়েছে। ডিআর কঙ্গো এটা নিশ্চিত করেছে বিদায় নেয়া। আমি কলম্বিয়ার খেলা নিয়ে একটু বলতে চাই, কলম্বিয়ার এই জয় কতটা প্রফেশনাল ছিল এবং গোলরক্ষক এমপাসের পারফরমেন্স কতটা দেখলেন, আমি একটু সাব্বির ভাইয়ের কাছে জানবো। এটা কলম্বিয়া তো ইজি চলে গেছে, আসলে খুব একটা বেশি প্রেশারও দেয় নেই, কারণ ওরা অলরেডি টপ পয়েন্টে তারা আছে, টপ পয়েন্টে আছে। হ্যাঁ, এখন ইকুয়েশনটা হলো কলম্বিয়ার সাথে মনে করছে পর্তুগালের খেলা আছে নাকি, হ্যাঁ, লাস্ট ম্যাচ খেলতে হবে, 4 আর 6 কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আর যাবে এখানে। তো এইটা আমার কাছে মনে হয় তারা খেলা খেলেছে। আর কঙ্গো লাস্ট যেহেতু নতুন আসছে, তাদের পারফরমেন্স মানে প্রকাশ করার জন্য যা করে তারা করছে, ব্লকিং করছে, হ্যাঁ, ব্লকিং না করলে 1-0-তে হারে না। হ্যাঁ, অনেক বেটার টিম এখানে কঙ্গো যে চ্যালেঞ্জটা নিয়েছে, কলম্বিয়া আরো কনফিডেন্টলি খেলে। কলম্বিয়া কিন্তু ল্যাটিন আমেরিকার এবং আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ের সাথে পয়েন্ট, ওই গ্রুপ থেকে যারা থার্ড টিম হিসাবে এখানে এসছে। ফার্স্ট টিম ছিল আর্জেন্টিনা, উরুগুয়ে, তারপরে কলম্বিয়া, ব্রাজিলকেও হারিয়েছে তারা। হ্যাঁ, তো কোয়ালিফাইং রাউন্ডে তো এই টিম কিন্তু অনেক স্ট্রং, এবং নুনো দিভাস, তারপরে হলো ডিয়াস, আর আরেকজন হলো ওদের হলো রড্রিগেজ। এই 3 জন সেই টপ প্লেয়ার নিয়ে তারা আছে, এবং অ্যাটাকিং সাইডে অনেক, এবং ম্যাচ যেটা দেখেছি অনেক এনজয় করেছি। আসলে এটা ফেভারের ব্যাপার, কঙ্গো থেকে অনেক বেটার ফুটবল খেলেছে, এবং দিয়াসের 3টা গোল হয়, তার মধ্যে 2টা অফসাইড, একটা ফাউলের জন্য বাদ হয়। তো এগুলি গোল যদি পারফেক্ট হতো তাহলে দেখা যেত 3-4 গোলে জিতেছে, এবং বড় টিম বলা হতো। তো এগুলোও একটা টিমের জন্য ভালো চ্যালেঞ্জ, যে নকআউট পর্বে যাওয়ার আগে যদি ইজিয়েস্ট হয়ে যায়, টিমের একটা আত্মবিশ্বাস কমে যায়। এখন চ্যালেঞ্জ আছে, আমাকে ভালো কার সাথে পড়বে, সেই টিমের সাথে আমাকে খেলতে হলে চ্যালেঞ্জ কিভাবে নিতে হবে, এবং ওখানে আপনাকে অল আউটই খেলতে হবে, জেতা ছাড়া কোনো বিকল্প নেই। এবং এবার আবারও একটু আসতে চাই, জাস্ট ছুঁয়ে গেছিলাম ক্রোয়েশিয়া ম্যাচটা, সেখানে লিভাকোভিচের দুর্দান্ত একটা সেভ দেখেছি আমরা, এবং আমার বোধহয় এটার জন্যই সমতাটা আর হয়নি, তারা 1-0-তে এগিয়ে গেল। কি বলবেন এই জায়গাটা? ওখানে গোলকিপার আসলে ক্রেডিট দিতে হবে, শেষ সময়ের এই বলটা সেভ করাতে আসলে এক গোল। এবং ক্রোয়েশিয়াকে এই টিম নিয়ে আসলে আমি লাস্ট 2টা ম্যাচে দেখেছি, অতটা বেশি আশাবাদী না। টিমের টেম্পো, স্পিড, এবং এটা অনেক এজেড টিম, এই হিসাবে অনেক স্লো ফুটবল খেলে, এবং ওদের নতুন কিছু প্লেয়ার চেঞ্জিংয়ে এসেছে, কিন্তু এরকম হাইপ টিমের জন্য নেই, খেলার দরকার, খেলছে আর কি। তো এখন নেক্সট ম্যাচের পরে যে
থার্ড রাউন্ড বা আমরা 32 যেটাকে বলি, যে তৃতীয় ম্যাচের পরে কোথায় যাবে এবং সেখানে কতটুকু তারা কিছু করতে পারবে কিনা এই টিম নিয়ে আমি অতটুকু আশাবাদী না। আমি একটু এই প্রসঙ্গে সাব্বির ভাই আপনার কাছে আসতে চাই। পানামা তো আসলে জাস্ট গোল হজম করে বিদায় নিল। দুই ম্যাচে হারাতে। বাট নেক্সট খেলাটা ক্রোয়েশিয়ার তো এক গোলে পানামার সাথে জিতছে, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট না এজ এ ক্রোয়েশিয়ার হিসেবে। আমরা কিন্তু ক্রোয়েশিয়াকে এবার চিন্তা করেছি যে আমরা হয়তোবা কোয়ার্টার ফাইনালিস্ট বা সেমিফাইনালিস্ট চিন্তা করেছি, হ্যাঁ অন্তত। তো আমার কাছে মনে হয় যে ক্রোয়েশিয়া লাস্ট ম্যাচ আছে ইয়ের সাথে, এই ঘানার সাথে লাস্ট ম্যাচ আছে, তো এইটা তাদের সুযোগ আছে একটা। তো আমার কাছে মনে হয় ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানা তিনটা টিমই সেকেন্ড রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। তারা থার্ড নাম্বার টিম হলেও তাদের যাওয়ার সুযোগ থাকবে। তো যদি ক্রোয়েশিয়া ঘানার সাথে জিতে তাহলে হবে তাদের 7 পয়েন্ট, না? 7 পয়েন্ট। আর সেখানে ইয়ে হয়ে যাবে, অনলি 3 আছে, ইংল্যান্ড 4, ঘানা 4। হ্যাঁ, আর 6 হবে। আর হলো ইংল্যান্ড হবে প্রায় 9। হ্যাঁ, তো এইটা কিন্তু বা যদি কলম্বিয়ার সাথে তারা জিতে আর ড্র করে তাহলে চলে যাবে কত, এখন আছে কত আপনার হলো ইংল্যান্ড 4, ঘানা 4, দুজনেই খেলবে। ক্রোয়েশিয়া আর পানামা, ক্রোয়েশিয়ার আছে 3। হ্যাঁ, তো পানামার সাথে তো ইজি জিতবে, তাই না? তো পাশাপাশি ইজি জিতবে, আমার ইজি বলা যায় না, তারপরেও জিতবে এটা একটু। তবে আমার কাছে ইকুয়েশন, আমার কাছে মনে হয় টিমই যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ইংল্যান্ড টপ। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এবার একটু যে প্রসঙ্গে আসতে চাই যে বাকি যে দলগুলো রয়েছে লাইক মেক্সিকো, ইউএসএ, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার নকআউট তো নিশ্চিত হয়েছেই। অপরদিকে ব্রাজিল, মরক্কো, কানাডা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, জাপান, স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এখনও জমজমাট লড়াই কিন্তু চলছে এবং সেটাও খানিকটা বাকি। হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান এবং পানামা নিয়েছে বিদায়। তৃতীয় দলগুলোর লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আসলে এই যে দুই ম্যাচগুলো শেষ করলো, মানে দুটো করে ম্যাচ শেষ হলো, কোন দল বেশি মুগ্ধ করছে পুরো আসরে? কোন দলগুলো আর কি, মানে কোন মানে যে এই যে থার্ড যে ম্যাচগুলো যেগুলো এখনো বাকি, দুটা করে বাকি আমাদের। আচ্ছা, সেই ম্যাচগুলি, হ্যাঁ, সেই দলগুলোর মধ্যে মানে এখন পর্যন্ত আমি যদি দেখি যে এই আসরে তাদের কাদের খেলাটা মুগ্ধ করছে। মানে এবার তো যেমন এশিয়ার অনেকগুলো দল এসেছে, ডমিনেটও করছে আমি বলতে চাই, এবং নতুন যেমন কেপ ভার্দে, কুরাসাও, এই সব দলগুলোর মধ্যে কোন দলের খেলাটা বেশি মুগ্ধ করছে আপনাদের? আমার কাছে মনে হয় যে এশিয়া এবং কেপ ভার্দেও ভালো খেলেছে, কঙ্গোও ভালো খেলেছে এদের নতুন টিম হিসেবে। আমার কাছে এশিয়ার আমাদের জাপান এবং কোরিয়া দুটো টিমই কিন্তু সুপার ফুটবল খেলেছে, আমরা টপ ফুটবল খেলেছে এশিয়ার ভিতরে। তো এরা আমাদের দর্শকদের মন আকর্ষণ করেছে এবং কি বলবো, তারা ভালো পারফর্ম করেছে এবং আমাদের এশিয়ানরা হিসাবে তারা আমরা খুশি। এবং কঙ্গো এবং যারা এসছে কেপ ভার্দে যারা আসছে, তারা হয়তো এই নতুন ওয়ার্ল্ড কাপে এসছে, তারা তাদের পারফরমেন্স হিসেবে মানুষকে স্যাটিসফাই করে ফেলেছে, করতে পেরেছে। এবং প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে দল কিন্তু মোটামুটি নিশ্চিত করে দিয়েছে। এবং তবে আমরা জানি যে বেশ কিছু গ্রুপ থেকে তো তৃতীয় দল যাবে। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে তৃতীয় সেরা দলের লড়াই বিশ্বকাপকে আসলে কতটা আকর্ষণীয় করছে এবং কাদের সম্ভাবনা দেখছেন নকআউটে কোয়ালিফাই করার জন্য? এটা আসলে এইবারে বিশ্বকাপ যদি ধরা হয়, প্রত্যেকবার চিন্তা করা হয় অনেক বড় বেটার টিম যারা র্যাঙ্কিংয়ে টপ, এরা তার আগে গ্রুপ পর্যায় থেকে বিদায় হয়, যার জন্য এবার 48টা দেশ এবং এই ভাগ করা হয়েছে। প্রথম দুটো টিম সরাসরি যাবে চ্যাম্পিয়নার্স এবং থার্ড টিম যদি বেটার কোনো টিম থাকে তারও কোয়ালিশন এইরকম থাকবে যে এই ছকের জন্য সেখানে ভালো টিমগুলাই যেতে পারবে। এখানে যাদের আর সুযোগ নেই, 2 ম্যাচে হেরে গেছে বা লাস্টে 1 পয়েন্ট আছে, তারা অরিজিনালি চলে যাবে। তো সেই জায়গা থেকে বড় টিমগুলোর লাস্ট ম্যাচ পর্যন্ত সুযোগ আছে। এই কোয়ালিশন কিন্তু আজকে রাত থেকে শুরু হবে। আমরা যদি চিন্তা করি এখানে চ্যাম্পিয়নশিপ ব্রাজিলের যে গ্রুপ সি থেকে ব্রাজিল, মরক্কো এবং স্কট, তো এই স্কটের 3 পয়েন্ট, ব্রাজিল আর মরক্কো 4 পয়েন্ট। এখন গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে? মরক্কো এখন হাইতির সাথে আছে, সিম্পল একটা ব্যাখ্যা দিচ্ছি যে জিতবেই, কিন্তু ব্রাজিল অলরেডি হাইতির সাথে 4 গোলে জিতে রয়েছে, 3 আর আগের 1 গোল, তো 4 গোল। তো ডিফারেন্সটা আপনাকে করতে হবে ওই ম্যাচগুলিকে অনেক বেশি গোল, আপনাকে টপ হতে হলে আপনাকে 4 গোল 5 গোল করতে হবে, তখন ম্যাচগুলো কিন্তু অনেক কম্পিটিটিভ এবং অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। এবং যারা ওই সুযোগে আছে থার্ড টিম হিসাবে, তারা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিবে। তো এই ম্যাচগুলি দেখার জন্য আসলেই অনেক জমজমাট ম্যাচ দেখতেছি, অনেক কম্পিটিশন ম্যাচ দেখছি। তবে এই গ্রুপে আমার কাছে ও যে বললো মরক্কো,
ব্রাজিল এবং স্কটল্যান্ড এই তিনটি গ্রুপে যাওয়ার চান্স আছে। অলরেডি তারা 4-4 এবং 3-এ চলে গেছে, যেহেতু হাইতির এই সুযোগ নেই। এখন এখানে গ্রুপ টপ কে হবে, এই টপ হলে আমরা অন্য গ্রুপে থার্ড কে পাবো, সেকেন্ড কে পাবো, হ্যাঁ এই চ্যালেঞ্জগুলো থাকবে। তাহলে খেলা তো কেউ আর ইজি খেলবে না, এই জন্য চ্যালেঞ্জগুলো অনেক বেশি। আবার যদি ওখানে চিন্তা করেন আর্জেন্টিনা আর এর গ্রুপে ওরা দুজনেই অলরেডি 6 পয়েন্ট, তখন আমার এখানে আমি সেকেন্ড টিম অনেক প্লেয়ারকে দেখতে পারবো, আমার টিমের সুযোগ আছে, কোচ অনেক সেকেন্ড বেসকে এবং চেঞ্জিং প্লেয়ারকে দেখে আবার ভালো করার সুযোগ থাকবে। বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই না, এর বাইরেও থাকে রং, আবেগ, সমর্থকদের ভালোবাসার গল্প। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে থাকছে চিটাগং এর চান্দগাঁওয়ের এক রঙিন ফুটবল গলি। চলুন না গলির একটু সওয়ারি হয়ে যাক। রং তুলির আঁচড়ে দেয়ালে ফুটে উঠেছে ব্রাজিলের তারকাদের মুখচ্ছবি। হলুদ সবুজ রঙে মোড়ানো পুরো এলাকা, চট্টগ্রামের চান্দগাঁওয়ের খতিবপাড়া যেন এক টুকরো ব্রাজিল। ভক্ত সমর্থকেরা ভালোবেসে এই গলির নামই দিয়েছেন ব্রাজিল গলি। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই গলিতে শুধু ব্রাজিল সমর্থকই নয়, আর্জেন্টিনা সমর্থকরাও আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নয়, সবাই মিলে উপভোগ করছেন ফুটবলের উৎসব। এ যেন বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও ফুটবল সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই ভালোবাসা, এই রং, এই আবেগই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। দ্যাটস গ্রেট। আমরা আসলে রাইভালরির পাশাপাশিও চাই যে সুন্দর একটা সহাবস্থান থাকুক। সাব্বির ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে আমাদের বাংলাদেশের এই ফুটবলে পাড়া মহল্লার কালচারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই আয়োজনগুলোও? ভেরি ইম্পর্টেন্ট। আসলে ফুটবল তো আমাদের মাঝে অলমোস্ট হারিয়ে গিয়েছে। তো যাক, আমি হামজার উপলক্ষে আমাদের কিন্তু আবার একটা হাইভ আসছে। তো আমাদের ফুটবলের জন্য আমাদের ফুটবল ফেডারেশনকে চিন্তা করতে হবে যে ফুটবলটাকে কীভাবে আগে নেওয়া যায়, এবং তাকে মিনিমাম 10 বছরের প্ল্যান করতে হবে যে 10 বছরের ভিতরে আমরা এশিয়ার 10টা টিমের ভিতরে একটা টিম হব, এরপর আমরা ওয়ার্ল্ড কাপ চিন্তা করব। তো আমরা যদি এই চিন্তা ভাবনা করে আগাই, তাহলে আমাদের ফুটবল আবার জনপ্রিয় হয়ে উঠবে এবং এটাকে আরও ব্যাপকভাবে এটার প্ল্যান আছে, প্ল্যান যদি করা যায় তাহলে ফুটবলটা আবার দাঁড়াবে। তা আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপে আছি এখন, তা আমরা বাংলাদেশ ফুটবলকে চিন্তা করি যে আমাদের বাংলাদেশ ফুটবলও এক সময় ওয়ার্ল্ড কাপে, যদি জর্ডান খেলতে পারে তাহলে আমরা কেন খেলতে পারি না? আমরা ইনশাল্লাহ প্ল্যান করতে পারি, আমাকে সঠিকভাবে প্ল্যান করতে পারি, আমার কাছে মনে হয় তাই না আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রক্সি ভাইও আমি জানি একমত হবেনি। আমরা পরবর্তী ম্যাচগুলো নিয়ে আলাপে ফিরবো, তবে তার আগে একটু দর্শকদেরকে, তারা অলরেডি জানে তবুও একবার দেখে আসতে চাই কি কি ম্যাচ রয়েছে আমাদের সামনে। দর্শক, রাত 1টায় সুইজারল্যান্ড ভার্সেস কানাডা, বসনিয়া ভার্সেস হার্জেগোভিনার খেলা আমরা দেখব, বসনিয়া ভার্সেস কাতারের খেলা আমরা দেখব, এবং মরক্কো ভার্সেস হাইতি এবং স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিলের খেলা রয়েছে ভোর 4টা বাজে। সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া সকাল 7টা, এবং একই সময় আমরা দেখব চেক প্রজাতন্ত্র এবং মেক্সিকোর খেলা। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, এবং কালকেই বোধহয় সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যে সেম টাইম 3টা টাইমে 6টা ম্যাচ। আমরা ধাপে ধাপে সবগুলো নিয়ে আসবো, বাট শুরু করতে চাই অবভিয়াসলি ব্রাজিলের খেলাটা দিয়ে। ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ড, কি মনে হয়? আসলে যে গ্রুপটা আছে এখনকার যে কলিশন, এখন আমরা থার্ড রাউন্ডে চলে গেছি। থার্ড রাউন্ডে সবারই গ্রুপের লাস্ট ম্যাচগুলি একই টাইমে হবে, এবং প্রত্যেকটা গ্রুপের 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো 1টায়, তারপর 4টায়, তারপর ভোর 7টায়, সব রাতের পরে খেলা হবে। দুটো গ্রুপে যে 4টা করে ম্যাচ, দুটো করে ম্যাচ 4জন টিমের সব সমান টাইমে হবে। যেখানে একটা কলিশন আছে যে একটা টিম যদি আগে খেলে তার অ্যাডভান্টেজ নিয়ে নেয়, যে ও 2 গোলে জিতেছে, আমার 3 গোল লাগবে, আমি দেখে ওকে ম্যানেজ করলাম এবং 3 গোলে গেলাম। এই ধরনের ফিকচারটা এই জন্য ফিফা এইভাবেই প্রথম থেকে করে আসছে যে আনাদার টিম অ্যাডভান্টেজ না নিতে পারে, সেই জায়গায় এই অবস্থান। এবং আমরা যেটা চিন্তা করছি যে এই ম্যাচটা আজকে সকালে ব্রাজিল এবং আর্জেন্টিনা সবার জন্যই, ব্রাজিল যেমন জেতার জন্য চিন্তা করে, আর আর্জেন্টিনা দর্শকরাও সেই প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা ব্রাজিলকে চায় যে আমরা ওখানে আসি। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটিশের সাথে ব্রাজিলের একটা অ্যাডভান্টেজ আছে। আমরা যেটা জানি লাস্ট ম্যাচে রাফিনা খেলতে পারছে না, সেই জায়গা থেকে কোচ আঞ্চলিক এই টিমকে একটা নতুন শেপে নিয়ে আসছে, এবং তার চেঞ্জ আছে এবং প্লেয়ারও আছে। আমরা চিন্তা করছি এখানে অরিজিনালি রায়ানি খেলবে, ওকে চেঞ্জিংয়ে নিয়ে আসছিল যখন ব্যথা পায়,
পায়। বাট আমরা একটুখানি শুনছি যে অল্প সময়ের জন্য হলেও নাকি ওইটাই আমি নেইমার যাচ্ছিলাম খেলতে যে পারে। নেইমারকে অলরেডি আঞ্চলিক প্রেস কনফারেন্সে বলেছে যে আমরা নেইমারকে এই ম্যাচে নামাবো স্কটল্যান্ডের আগে, এবং একটা বড় প্লেয়ার ইনজুরি থেকে উঠে আসলে একটা ম্যাচে প্রথম থেকে খেলতে গেলে তার জন্য আবার একটা হিত বিপরীত হতে পারে, একই টেম্পোর সাথে মিলিয়ে খেলা টাফ হয়ে যায়, এই জন্য আস্তে আস্তে ম্যাচ যাবে। ওকে টার্গেটই রেখেছে, প্রথম থেকে বলছিল যে আমরা নকআউট ম্যাচে যাব তখন আমরা ফুল ফিল্ড পাবো, এখন টিমের জন্য প্রয়োজনে তাকে আমরা 20-25 মিনিট যখনই লাগে এখানে খেলাতে পারি। এবং নেইমার আসলে ব্রাজিল টিম কি খেলবে, এই নেইমার একমাত্র না খেলেও ওয়ার্ল্ডের এখন এত বড় ফেমাস প্লেয়ার আলোচনা সমালোচনার ঊর্ধ্বে। কি বলেন সাবির ভাই? অবশ্যই। আমার কাছে মনে হয় যে নেইমারের বিষয়টা হচ্ছে বেসিক্যালি ব্রাজিল খেলে 4-3-3 বা 4-2-1 2-1 4-3-1 হ্যাঁ 4-3-3 এরকম আমরা খেলে। দেখি। তো এইটা আমার কাছে মনে হয় যে ফরমেশনটা চেঞ্জ হয়। যদি যখন মনে করেন ফার্স্ট 11-এ যদি নেইমারকে নামায় তখন একটা ফরমেশন হবে, বা সেকেন্ড হাফে যদি হাফে নেইমারকে যদি নামায় নামায়। তখন আরেকটা আরেকটা ফরমেশন। বলেছি এটা আমার কাছে মনে হয় যে ব্রাজিলে ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় যে তিনটা মিডফিল্ডের সামনে যে মিডফিল্ডটা, সেই মিডফিল্ডটা নেইমার খেলার কথা। কারণটা কি, দুই উইং আর স্ট্রাইকিংকে যে পেনিট্রেশন বল বা উইংয়ে বল ছাড়া, বা নেইমার হলো মেসির মতো ম্যাজিক্যাল প্লেয়ার, যে কোনো সময় কিন্তু সে যে কোনো গোল বের করে দিতে পারে, সেই ক্রিয়েটিভটা তার ভিতরে আছে। তা আমার কাছে মনে হয় যে ব্রাজিল কি চিন্তাভাবে নামছে, আমার কাছে স্কটল্যান্ডের সাথে তাদেরকে জিততেই হবে এনি হাও। তো আমার কাছে মনে হয় যে এটা ম্যাচটা অনেক টাইট ম্যাচ। এবং খুব তারপর আমরা do or die দেখব, আমরা চাই ব্রাজিল জিতে জানিয়ে টপ মানে কি বলে গ্রুপের টপ। অফকোর্স আমি এবার ছোট করে একটু প্রেডিকশনটা নিতে চাই। প্রথম ম্যাচ যেমন রয়েছে সুইজারল্যান্ড ভার্সেস কানাডা এবং বসনিয়া ভার্সেস কাতার, কি ফলাফল হতে পারে আশা করছেন? এইটাতে হোপফুলি খুব ড্র হতে পারে, আর যদি জিতে তাহলে বসনিয়া জিততে পারে। ওকে, আর মরক্কো ভার্সেস হাইতি এবং ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ড? না, এখানে তো অবভিয়াসলি ব্রাজিলকে এখানে এগিয়ে থাকতেই হবে, এবং ব্রাজিল এখানে জিতবে। এবং আমি যেটা মরক্কো হাইতির সাথে জিতবে এবং এখানে কোয়ালিফাইড করবে ব্রাজিল মরক্কোর ব্যাপার। আর আপনি কানাডা সুইজারল্যান্ড বলেছেন, সেখানে কানাডা যেহেতু কোয়ালিফাইড করেছে তারা সেকেন্ড টিম নামবে, এবং সেখানে সুইজারল্যান্ড কিন্তু অনেক বেটার টিম। আমি চিন্তা করছি কানাডা সাথে সুইজারল্যান্ড লাস্ট ম্যাচ জিতবে। আমাদের সময় কিছুটা সংক্ষেপ, আমি আরো এক কথা আপনার কাছে আরেকটা প্রেডিকশন নিতে চাই। আমি জানি সাউথ আফ্রিকার বিপরীতে সাউথ কোরিয়াকেই আমরা সবাই এগিয়ে রাখবো, আপনিও তাই। চেকিয়া এবং মেক্সিকোর খেলা কেমন হতে পারে? এটা কোনো খেলা না, এটা মেক্সিকো এক চিটিয়ে জিতবে, নিয়ম রক্ষার খেলা অবশ্যই। এটা আমি মনে করি যে মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এক্স্যাক্টলি, আমরা দেখছি স্বাগতিকরাও খুব ভালো খেলছে, দুই স্বাগতিক তো অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। আমরা দেখব কালকের ম্যাচগুলো কতটা জমজমাট হয়, এবং পুরো বাংলাদেশ সহ সবাই তাকিয়ে থাকবে ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের দিকে। সবার জন্য শুভকামনা এবং থ্যাঙ্কস ফর বিং হিয়ার ভাইয়া। দর্শকদের জন্য সুন্দর। প্রিয় দর্শক, বিশ্বকাপের গল্প এখনো হচ্ছে দিনকে দিন আরো গভীর। আজ দেখলাম রোনালদোর ইতিহাস, পর্তুগালের দাপট, ঘানার রক্ষণ দেয়াল, ক্রোয়েশিয়ার টিকে থাকা আর কলম্বিয়ার নকআউট নিশ্চিত করা। সামনে অপেক্ষা করছে ব্রাজিল, কানাডা, সুইজারল্যান্ড, মেক্সিকো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লড়াই। আর সেই গল্প নিয়ে আবারও আমরা ফিরবো আগামীকাল ঠিক একই সময় দীপ্ত টিভির পর্দায়। আজকের মতন বিদায় নিচ্ছি আমি ইন্দ্রাণী নিশি। আমার সাথে ছিলেন সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির এবং মাহবুব হোসেন রক্সি। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্স দীপ্ত টিভি বক্স। শুভ সন্ধ্যা।